করছেন, তাই নিজের বৈতরণী পার হওয়ার জন্য আজকের উনি এমন ভাব দেখাচ্ছে, দেখো খুন ধর্ষণ নারী নির্যাতনের বিরুদ্ধে আমি মুভমেন্ট করছি, আন্দোলন করছি, লড়াই করছি। সামনে নির্বাচন এসছে, যখন ক্ষমতায় থাকলে তখন কি হয়, তারা ক্ষমতার অপব্যবহার করে। ফের ধর্মতলায় ধর্ণা মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দুটো কারণে ধর্ণা। এক, এই যে এসআইআর নিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে, প্রায় 1 কোটির কাছাকাছি মানুষ ভোট দিতে পারছে না, তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। এবং যদি 60 লক্ষের নথি চেক হয়েও থাকে, তাহলেও প্রায় 90 লক্ষের কাছাকাছি মানুষের ভোটারের নাম, ভুয়ো ভোটারের নাম বাদ চলে যাবে। ফলে নিশ্চিত হার, এবং সেই হার থেকে মানুষের দৃষ্টিভঙ্গি ঘোরাতে এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আর দুই, রাজ্য জুড়ে বিজেপির পরিবর্তন যাত্রা চলছে। রাজ্যের নেতারা, কেন্দ্রীয় নেতারা প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা বিধানসভা ছুঁয়ে পরিবর্তন যাত্রা চলছে। এবং আমি আপনাদের আগে দেখিয়েছি কিভাবে এর আগে প্রায় ভারতবর্ষের 4 থেকে 5টা রাজ্যে এই পরিবর্তন যাত্রা একেবারে ভোটের গতি প্রকৃতি পাল্টে দিয়েছিল, বিজেপি জিতেছিল। ফলে বিজেপি সেই পরিবর্তন যাত্রাটাকেও বাধা দিতে হবে, খবরের যে মোড় সেটাকে নিজের প্রতি ঘুরিয়ে রাখতে হবে। এবং অধিকাংশ চ্যানেলই বা খবরের কাগজ আপনারা জানেন যে নবান্নের বিজ্ঞাপনে চলে। দুটো কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কতদিনের জন্য ধর্নায় বসছেন আমিও জানি না, আপনিও জানেন না, কলকাতা পুলিশও জানে না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একমাত্র জানেন, তাছাড়া কেউ জানে না। তাহলে কলকাতা পুলিশ অনুমতি দিল কি করে? এই ধর্মতলায় আন্দোলন করার অনুমতি কলকাতা পুলিশ কাউকে দেয় না। তারা পরিষ্কার জানিয়ে দেয় সেখানে নাকি ওই পুরনো 144 ধারা সিআরপিসি, এখন যেটা কত হয়েছে 163, 163 মনে হয় বিএনএস হয়েছে, ওখানে নাকি ওই 144 ধারা বা বিএনএস 163 ধারা লাগু আছে, তাই কাউকে ওখানে আন্দোলন করতে দেওয়া যাবে না। এটা কলকাতা পুলিশ সবাইকে জানিয়ে দেয়। না করতে দেয় বিজেপিকে, প্রধান বিরোধী রাজনৈতিক দল, না করতে দেয় ডাক্তারদের, না করতে দেয় চাকরিয়ারা, শিক্ষকদের, কাউকে করতে দেয় না। কিন্তু মমতার জন্য কি যে বলেন মশাই, মমতার পুলিশ তো সমর্থক শব্দ। মমতার তৃণমূলের একটা এক্সটেন্ডেড উইং হচ্ছে কলকাতা পুলিশ। এভাবে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশকে ব্যবহার করতে এই রাজ্যে কেন, গোটা ভারতবর্ষের কোন রাজনৈতিক দল করতে পেরেছে বলে আমার জানা নেই। আইপিএসরা সম্পূর্ণ দলের ক্যাডার হয়ে কাজ করছেন, আর যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছেন তারা তো করতে বাধ্য, সরকারি চাকরি করেন, কি করবেন? পুলিশ পারমিশন দিচ্ছে, কি করে দিচ্ছে? যারা কাউকে ধর্মতলায় আন্দোলন করার পারমিশন দেয় না, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূলকে কি করে পারমিশন দিল? কি যে বলেন মশাই, এইসব প্রশ্ন কি এখন আর আমাদের রাজ্যে তোলা যায়? আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আইন, নিজেই কানুন, নিজেই সংবিধান, নিজেই পুলিশ, নিজেই প্রশাসন। আর পুলিশ আগে তো বলতাম দলদাস চটিচাটা, তারপর দেখা গেল এত মিথ্যা মামলা সাজাচ্ছে অন্যের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, তাতে বলা যায় কলকাতা পুলিশ এই মুহূর্তে কলকাতার সবচেয়ে বড় অপরাধীর নাম হচ্ছে কলকাতা পুলিশ। আর এখন একেবারে তৃণমূলের একটা শাখা দল হয়ে কাজ করছে কলকাতা পুলিশ। আমার মাঝে মাঝে লজ্জা লাগে কলকাতা পুলিশের অবস্থা দেখে। আচ্ছা, বাড়িতে বউ বাচ্চারা প্রশ্ন করে না যে বাবা পুলিশে কাজ করে এত তৃণমূলের চটি চেটে কি করে চলো তোমরা? চলুন একটা রিপোর্ট দেখে নি। আমাদের রিপোর্টার সানিয়া গেছিল অন দ্য স্পট, এবং সেখান থেকে কি রিপোর্ট তুলে আনলো, সাধারণ মানুষ কি বলছে দেখুন আপনারা। রাতারাতি মঞ্চ গড়ে উঠলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা দেওয়ার জন্য। এসআইআর এর বিরোধিতায় এই মঞ্চে ধর্ণা বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই ধর্ণার জন্য রাতারাতি এত বড় মঞ্চ গড়ে। কিন্তু প্রশ্ন হলো, ঠিক এই একই জায়গায় একটা সময় ডাক্তারদের বারণ করা হয়েছিল, বলা হয়েছিল জায়গার অভাবে নাকি এখানে আন্দোলন করা যাবে না, অনশন মঞ্চ করা যাবে না, কারণ ব্যস্ততম একটা জায়গা, যানবাহনে অসুবিধা হবে। তাহলে আমার প্রশ্ন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিলে কি যানবাহনে অসুবিধা হবে না? এত বড় যে মঞ্চ গড়ে উঠলো, ডাক্তারদের দ্বিগুণ মঞ্চ, দ্বিগুণ বড় মঞ্চ গড়ে উঠলো, এখন কি সাধারণ মানুষের অসুবিধা হবে না? এই জায়গাটা আপনাদের প্রত্যেকের পরিচিত, আশা করি আপনাদের প্রত্যেকেরই মনে আছে সেই আরজি কর আন্দোলনের কথা। ঠিক এই জায়গায় দিনের পর দিন প্রতিবাদী ডাক্তাররা একটা সরকারি হাসপাতালে একজন মহিলা চিকিৎসকের খুন ধর্ষণের প্রতিবাদে দিনের পর দিন অনশন করেছিল, আন্দোলন করেছিল। ঠিক সেই ধর্মতলার সেই মোড়টা, দরিনা ক্রসিং এ ঠিক ডান পাশের বা পাশের জায়গাটা, সেই জায়গায় তখন কলকাতা পুলিশ কি বলেছিল যে এই জায়গাটা যানজটপূর্ণ জায়গা, এখানে যানবাহনের চলাচলে অসুবিধা হবে, তাই এখানে বেশি দিন ধরে এইভাবে অনশন করা যাবে না, এইভাবে রাস্তা ঘিরে মঞ্চ করা যাবে না। একেবারে অর্ধেকেরও কম জায়গা বেঁধে দেওয়া হয়েছিল সেই ডাক্তারের জন্য। কিন্তু আজকে আবারও সেই একই জায়গায় মঞ্চ করা হয়েছে, এবং ডাক্তারদের বেলা যতটা এলাকা জুড়ে মঞ্চ করা হয়েছিল প্রায় তার বেশি, ডবলেরও বেশি জায়গা জুড়ে মঞ্চ করা হয়েছে। তার জন্য
এই রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য, যিনি এসআইআর এর বিরুদ্ধে এবারে ধর্নায় বসবেন এবং মুখ্যমন্ত্রীর ধর্নার জন্য বিরাট মঞ্চ করা হয়েছে। এবার কাছ থেকে দেখাবো আপনাদের, এই যে ধর্মতলার ডরিনা ক্রসিং এর মুখে দাঁড়িয়ে আছি আমরা, এবং এখান থেকে শুরু করে একেবারে যদি দেখাই শেষ প্রান্তর দিকে, একেবারে যে রাস্তা যাচ্ছে স্প্ল্যানেডের 2 নম্বর মেট্রো গেটের দিকে, সেই রাস্তার শেষ প্রান্ত পর্যন্ত কিন্তু ধর্ণা মঞ্চ বাঁধা হয়েছে। এখানে কিন্তু শেষ নয়, আগে আরো আছে, আমি একটু দেখানোর চেষ্টা করব। এই যে রাস্তাটা, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে, এইটুখানি রাস্তার মাঝে অর্ধেকেরও বেশি একেবারে ওই প্রান্ত থেকে এই প্রান্ত শেষ পর্যন্ত, এই যে দেখতে পাচ্ছেন, এইটুখানি যে রাস্তা, সেই রাস্তার অর্ধেকেরও বেশি জায়গা কিন্তু অলরেডি এই মঞ্চ হয়ে গেছে, এবং এই ওই প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত বিরাট মঞ্চ বাঁধা হয়েছে। ঠিক এই রাস্তায় কিন্তু আরজি করার সময় বলা হয়েছিল পুলিশের তরফে, যেটা যানজটপূর্ণ রাস্তা, এখান থেকে গাড়ি যাতায়াত করে, এখানে এত বড় মঞ্চ করা যাবে না। অথচ ডাক্তারদের মঞ্চটা যদি এখন দেখানোর চেষ্টা করি, ঠিক এই জায়গা পর্যন্ত, আমার হাতটা যদি একটু ভালো করে দেখেন, ঠিক এই জায়গা পর্যন্ত ডাক্তারদের মঞ্চ ছিল, এখানে গিয়ে মঞ্চটা শেষ হয়ে গেছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার বেলায় বিরাট মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চের শেষ এখানে নয়, একেবারে শেষ প্রান্ত যদি আপনাদের দেখাই, ঠিক ধর্মতলার যে 2 নম্বর মেট্রো গেট, সেই মেট্রো গেট পর্যন্ত এখানে বিরাট মঞ্চ করা হয়েছে। আপনারা জানেন, যবে থেকে এই রাজ্যে এসআইআর শুরু হয়েছে, একেবারে এসআইআর এর শুরু থেকে, যখন আমাদের রাজ্যে আমরা সাংবাদিকরা জানতামও না, পশ্চিমবঙ্গে তখন এসআইআর হওয়ার কথাও ছিল না, তখন অন্য রাজ্যে এসআইআর হচ্ছিল, তখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রতিনিধি দলকে পাঠিয়ে দিয়েছিলেন এসআইআর এর বিরোধিতা করে। স্বাভাবিকভাবেই যখন 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা বেরোলো, তারপরেও আমরা একই চিত্র দেখতে পেলাম, মমতা বন্দ্যোপাধ্যায় এই তালিকায় খুশি নন, এবং এত সংখ্যক মানুষের নাম কেন এসআইআর প্রক্রিয়ায় বাদ দেওয়া হয়েছে তার প্রতিবাদ জানাতে ঠিক এই ধর্ণা মঞ্চে ধর্ণা দেবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন হলো, যে প্রশ্নটা একেবারে এই প্রতিবেদনের শুরু থেকেই আমি করছিলাম, এই যে আমাদের রাজ্যে বারংবার নিজেদের সুবিধা মতো, শাসক দলের সুবিধা মতো যে কোনো নিয়ম ওলটপালট করে নেওয়া হয়, এর কারণটা কি? যখন একটা সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ধর্ষণ হয়ে গেল, তার প্রতিবাদ করার জন্য ডরিনা ক্রসিং এ জায়গা ছিল না, তার প্রতিবাদ করলে নাকি ডরিনা ক্রসিং এ যানবাহন চলাচলে বাধা ঘটবে, যানজট হবে। তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের সুবিধার জন্য, নিজের ভোট বৈতরণী পার করার জন্য যখন নিজের সুবিধা মতো এখানে ধর্ণা দেবেন, এবং রীতিমতো ডরিনা ক্রসিং থেকে ধর্মতলা 2 নম্বর মেট্রো গেট পর্যন্ত বৃহৎ জায়গা জুড়ে এইভাবে ধর্ণা মঞ্চ গড়ে উঠবে, তখন কেন কলকাতা পুলিশের আপত্তি নেই? তখন কেন বাধা দেওয়া হবে না? তাহলে সমস্ত নিয়ম কি এই রাজ্যে কেবলমাত্র বিরোধীদের জন্য এবং সাধারণ মানুষের জন্য? শাসক দলের নিয়ম মানার কোনো দায়বদ্ধতা নেই? শাসক দল নিজের সুবিধা মতো যখন যা নয় তাই করতে পারে, এবং সাধারণ মানুষকে এইভাবে বিপদে ফেলতে পারে? না, কথাগুলো আমি বলছি না, যারা প্রতিনিয়ত এই ধর্মতলা চত্বরে যাতায়াত করেন, অফিস কলেজ যান, তাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে আপনাদের শোনাবো। যারা প্রতিনিয়ত এখানে যাত্রা করেন, এই ধর্মতলা থেকে রেগুলার অফিসে যান, তারা কি বলছেন শুনুন। নিজের অপরাধ থেকে চাপা দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এটাই করছে। উনি তো রাজ্যের সর্বসর্বা, এবং সবচেয়ে লজ্জার বিষয় হলো উনি আমাদের রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী, একজন মহিলা ডাক্তারের নিরাপত্তা দিতে পারছে না। যখন তার বিরুদ্ধে আন্দোলন হয়, প্রতিবাদ হয়, তখন এই ডরিনা ক্রসিং এ উনি পুলিশ দিয়ে এবং 144 ধারা জারি করে বলেছিল এখানে কোনো মঞ্চ করা যাবে না, এখানে কোনো ধর্ণা অবস্থান করা যাবে না, সামনে ইলেকশন, তাই নিজের বৈতরণী পার হওয়ার জন্য আজকের উনি এমন ভাব দেখাচ্ছে, দেখো খুন ধর্ষণ নারী নির্যাতনের বিরুদ্ধে আমি মুভমেন্ট করছি, আন্দোলন করছি, লড়াই করছি। এইভাবে শাক দিয়ে মাছ ভাজা ঢেকে রাখা যায় না। এটা আমরা তীব্র প্রতিবাদ করছি এবং বিরোধিতা করছি। আমাদের প্রত্যেকের বাড়িতে মা আছে, বোন আছে, নিজেদের মেয়ে আছে। আগামী দিনে যাতে খুন ধর্ষণ নারী নির্যাতন বন্ধ হয় এবং নারী সুরক্ষা যাতে মজবুত হয়, তার জন্য সমস্ত আপামর জনসাধারণ রাজনৈতিক ব্যানারের বাইরে আছে। রাত জাগো আন্দোলন যেমন ভাবে হয়েছিল, অঙ্গীকার যাত্রা যেমন ভাবে হয়েছিল, আমার মনে হয় এইভাবে প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন করে এই আন্দোলনটাকে দীর্ঘস্থায়ী করা, এবং প্রকৃত যারা অপরাধী, যারা এর সঙ্গে যুক্ত, তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া উচিত বলে আমি মনে করি। আপনি কি বলবেন, এই যে এলাকা জুড়ে এতটা জায়গা ধরে করছে মমতা বন্দ্যোপাধ্যায়? আসলে এটা তো সামনে নির্বাচন এসছে, যখন ক্ষমতায় থাকলে তখন কি হয়, তারা ক্ষমতার অপব্যবহার করে অন্যদের নিজেদের কোনো অন্যায়কে সেই অন্যায় পাবলিক যাতে না বলতে পারে, পাবলিকের সামনে না আসে, তার জন্য তারা এখানে এই করা যাবে না, এখানে কোনো কিছু করা যাবে না, অবস্থানের কর্মসূচি করানো যাবে না। কিন্তু নিজে যখন সামনে নির্বাচন আসছে, সেই নির্বাচনে তার যে হাজারো রকম অন্যায়, সেই অন্যায়কে ধামাচাপা দিয়ে আবার সামনে বিধানসভা নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য এটা করে, তখন এটা কোনো অন্যায় নয়। এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের দেখালাম কিভাবে সাধারণ মানুষ এবার ক্ষোভ উগড়ে দিচ্ছে। পরিষ্কার বলছেন যে সত্যি সত্যি যানবাহন চলাচলে অসুবিধা হবে, এবং মুখ্যমন্ত্রী নিজের ভোট বৈতরণী পার করার জন্য
নিজেদের সুবিধা মোতাবেক কিন্তু এইভাবে নিজের ইচ্ছা মতো ধর্নায় বসে যেতে পারেন না। যদি তিনি পারেন তাহলে সবাই পারবে। যখন সাধারণ মানুষ আন্দোলন করতে চাইবে, যখন বিরোধীরা আন্দোলন করতে চাইবে, তাহলে প্রত্যেককেই তাহলে পারমিশন নেওয়া হোক। কেবলমাত্র শাসক দলের সুবিধার্থে বা কেবলমাত্র তিনি শাসক দলে তিনি ক্ষমতায় রয়েছেন বলে নিজের সুবিধা মতো যা নয় তাই করতে পারবেন না, তা এবার বলতে শুরু করেছে এই রাজ্যের সাধারণ মানুষ। ধর্মতলায় ধর্ণা মঞ্চ শুরু হয়ে গেল। কতদিনের ধর্ণা? 5 দিন, 4 দিন, 6 দিন, 7 দিন, কেউ জানে না, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। কলকাতা পুলিশের অনুমতি দূর মশাই, মমতার আন্দোলন কলকাতা পুলিশ কি অনুমতি দেবে? কলকাতা পুলিশের সিদ্ধারা জোর আছে যে তৃণমূলের কাছ থেকে আবেদনপত্র চাইবে ধর্মতলায় ধর্ণা করার জন্য। মানুষজন ক্ষুব্ধ, তারা বুঝে গেছে যে কি হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে আবার একটা ঢপ দিতে চলেছে। কিন্তু আপনাদেরকে ঠিক করতে হবে যে এই চুরি দুর্নীতির সরকারটাকে, এই তোষণবাজের সরকারটাকে, যেখানে রাজ্য সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে চুরি ছাড়া কোনো গল্প নেই, এই সরকারটাকে আপনারা আবার এই রাজ্যে ফিরিয়ে আনবেন কিনা? মাটি মানুষের সরকার এখন আর নেই, এখন হয়ে গেছে মমতা অভিষেকের সরকার। আবার যদি আপনারা ভোট দিয়ে এই দলটাকে এই রাজ্যের ক্ষমতায় বসান, তাদেরকে চুরি দুর্নীতি করা ছাড়া আর কিচ্ছু কাজ তাদের কাছ থেকে পাবেন না। না আসবে শিল্প, না আসবে কোনো কারখানা, আর সংস্কৃতি তো জানলার বাইরে হাওয়া খেতে বেরিয়ে গেছে। স্কুলে শিক্ষক শিক্ষিকাদের অপমান করছেন তৃণমূলের নেতারা, আপনারা দেখেছেন। এমন কোন ডিপার্টমেন্ট নেই যেখানে চাকরি ক্ষেত্রে চুরি হয়নি। আর তোষণরাজ, বাংলাদেশি মুসলিম আর রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে নিজের গদি বাঁচিয়েছে সেটা আপনারা ভালো করেই জানেন। আর সবচেয়ে যেটা বড় কথা, যে মুসলিমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়, সেই যে মাদ্রাসার জন্য গত বছরের বাজেটে প্রায় 5,500 কোটির কাছাকাছি, এবছরের বাজেটে আরো অনেকটা বেশি, গত 2 বছরের বাজেটে প্রায় 11,000 কোটি টাকা মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সেই মাদ্রাসা শিক্ষকরা এখন বিকাশ ভবনের পাশে বসে আছে, তাদের মাইনে গত কয়েক বছরে বাড়েনি। তাহলে এবার যে সমস্ত মুসলিমরা মমতা তৃণমূলকে ভোট দেন, তাদেরকে ভাবতে হবে এই যে মাদ্রাসা শিক্ষার জন্য, মুসলিমদের উন্নয়নের জন্য 2 বছরে 11,000 কোটি টাকা, 1-2 টাকা, 100 টাকা, 1 লাখ টাকা নয়, 11,000 কোটি টাকা বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় বরাদ্দ করলো। সেই টাকাটা কার পকেটে গেল? মাদ্রাসা শিক্ষকরা তো রাস্তায় বসে আছেন, তাদের মাদ্রাসায় কোনো উন্নয়ন হয়নি, শিক্ষকদের মাইনে বাড়েনি। তাহলে 11,000 কোটি টাকা কার পকেটে ঢুকলো বলুন তো? শিক্ষিত মুসলিমরা যাবে বুঝতে পারবে, আর বোকা বাঙালি হিন্দুরা যবে বুঝতে পারবে, তত তাড়াতাড়ি এই রাজ্যের মঙ্গল, এই দেশের মঙ্গল। না হলে এই রকম ঘটনা দেখতে হবে। আর যারা এত কিছু দেখার পরেও তৃণমূলকে ভোট দেবে, তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি অন্তত মনে করি না। কোন শিক্ষিত, সভ্য, সংস্কৃতিবান, নিজের রাজ্যকে কিছুটা হলেও ভালোবাসেন, নিজের দেশকে ভালোবাসেন, এমন কোন মানুষ তৃণমূলকে ভোট দিতে পারে না। অসম্ভব ব্যাপার। এরা কেউ তৃণমূলকে ভোট দিতে পারে না। গায়ে যদি মানুষের চামড়া না থাকে, তারাই একমাত্র তৃণমূলকে ভোট দেবে। পরিবর্তন চাই, না হলে বাঁচার রাস্তা নেই। না হলে এইরকম কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের এইরকম শুধুমাত্র তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করে যাওয়ার নিদর্শন আপনাদেরকে আরো দেখতে হবে। পরিবর্তন চাই, না হলে বাঁচার কোনো রাস্তা নেই। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।